পেনভিশন টিভি প্রেজেন্টস। উসমান হাদি চলে যাওয়ার পরে বুঝলাম উসমান হাদির আন্দোলনটা ছিল আমার কাছে মনে হয় পোস্ট মডার্ন যে কলোনিয়ালিজম আছে আমাদের এখানে সেইটাকে ফাইট করার জন্য একটা জায়গা তৈরি করার চেষ্টা করছিল। আমি যখন খুঁজছিলাম যে এই প্যাটার্নগুলো কিসের সাথে মিলে, এই কাজগুলো কারা করে বা হাদি কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন, তখন দেখলাম পোস্ট মডার্ন কলোনিয়ালিজমের যে 4টা হাতিয়ার সেটার সাথে তার বিদ্রোহগুলো মিলে যায়। এই 4টা হাতিয়ার কি আমার মনে হয় আপনারাও মেলাতে পারবেন। প্রথমটা হচ্ছে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। আপনি দেখেন আমাদের দেশে একটা ছোট বাচ্চাও জানে যে দুলাভাইকে কি ডাকতে হয়, জিজু বলে। কোত্থেকে শিখলো? আমরা শিখিয়েছি। আমরা কিন্তু সচেতন ছিলাম না, তখন সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ আমাদের ভেতরে ঢুকেছে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের একটা হাইব্রিড পরিচয় তৈরি করার চেষ্টা করছিল। আমরা যদি পয়লা বৈশাখগুলো দেখি ফ্যাসিস্টের আমলের, এবং সেইগুলোর সময়ে কলকাতার পত্রিকার নিউজের হেডলাইনগুলো যদি দেখি, তখন আমরা মেলাতে পারবো যে আমাদেরকে কার সাথে খুব মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এত ভালোবাসা হলে পশ্চিমবঙ্গ আমাদের সাথে মিলে যেতে পারতো না? কই, আমাদেরকে তো কখনো কেউ এই প্রস্তাব দেয় নাই। তৃতীয়টা হচ্ছে ভাষা। ভাষার এখানে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাতে চাই। আমার মনে হয় আপনারা এই পোস্টারটা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি, যে কিছু কিছু জিনিস, কিছু কিছু শব্দ এগুলো ইনকিলাব মঞ্চ ব্যবহার করছে, এগুলোকে যেন আমরা আর ব্যবহার না করি, এরকম একটা মনে হয় দেখেছেন। আমি পড়ে শোনাবো, প্যাটার্নটা শুধু দেখালাম। এখানে আজাদিকে ক্রস দেওয়া, লাল ক্রস, আর গ্রিন টিক দেওয়া কিসে? স্বাধীনতা। ক্রস দেওয়া ইনকিলাবে, গ্রিন টিক দেওয়া হচ্ছে বিপ্লব। তার মানে আমাদেরকে এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। ইনসাফ ব্যবহার করা যাবে না, সুবিচার বলতে হবে। মজলুম বলা যাবে না, নিপীড়িত বলতে হবে। জালিম বলা যাবে না, নিপীড়ক বলতে হবে। মুলুক বলা যাবে না, দেশ বলতে হবে। কম বলা যাবে না, জাতি বলতে হবে। নয়া বন্দোবস্ত বলা যাবে না, নতুন ব্যবস্থা বলতে হবে। কি আশ্চর্য না? শব্দে কাদের অ্যালার্জি হয়? তাহলে হাদি কি করতে চেয়েছিলেন এটা আমরা না বুঝলেও যেখানে আঘাত হানতে চেয়েছিলেন তারা এটা বুঝেছে। এবং চতুর্থ জায়গাটা ছিল যে এটার একটা অন্তর্নিহিত প্রভাব থাকবে। দেখেন আমরা কি পড়ে কোর্টে যাচ্ছি, কি বই পড়ছি, সব ঠিক আছে, কিন্তু আমরা কথা বলছি কিসে, কাকে নিয়ে কথা বলছি? আজকে যদি বিকেলবেলা একটা গান বের হয়, আমি আপনাদেরকে গতকালের একটা উদাহরণ দিই। গতকাল ভারতের একজন শিল্পী তিনি বলেছেন তিনি আর প্লেব্যাক গাইবেন না। আমরা 1 ঘন্টার মধ্যে জেনে গেছি, সেটা নিয়ে কথা বলেছি। আমি নিজে অন্তত আমার সোশ্যাল মিডিয়ায় 100টা স্ট্যাটাস দেখেছি। রাইট? দেখেন আমাদের কাপড় বদলাতে হয় না, কাপড় ওদের মতন হতে হয় না, কিন্তু এই যে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, সেটার আমরা জেনে হোক না জেনে হোক আমরা এটা শিকার হয়ে যাচ্ছি। উসমান হাদি এটা নিয়ে কথা বলেছিলেন, তাই না? এবার আমি সেকেন্ড আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি একজন নারী, সেই পরিচয় জায়গাটা থেকে বলতে চাই। আপনারা দেখেছেন, আপনারা জানেন যে একটা সভ্যতাকে পুরুষ তৈরি করে, কিন্তু নারী কিন্তু সংস্কৃতিকে ধারণ এবং বহন করে, তাই না? সেজন্য আমাদের নারীদেরকে সবসময় বিশেষভাবে আক্রমণ করা হয়, আমাদেরকে নারীদেরকে সবসময় বিশেষভাবে টার্গেট করা হয়। আমি অন্য আর কিছুর কথা বাদ দিয়ে আমাদের সামনে নির্বাচন, খুব দ্রুত একটা রাজনৈতিক জায়গায় এসে বলি। নারীর রাজনৈতিক পরিচয়কে আমরা কে কীভাবে দেখি সেটা নিয়ে অনেক ধরনের অ্যাটাক আমাকে সহ্য করতে হয় নারী হিসেবে। আমি যখন যাই কোনো একটা জায়গায় কথা বলতে, আমাকে বলা হয় কেন এইটা হচ্ছে না, নারী কেন নাই, নারীকে কেন দেখা যায় না। আমি যদি পাল্টা প্রশ্ন করি, নারীকে নিয়ে আসার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ কি আমরা তৈরি করেছি? করি না। এইখানে আজকে থেকে আমি শুধু 1 সপ্তাহে আপনাদেরকে 20টা ঘটনা বলতে পারবো। আমি শুধু জায়গাগুলোর নাম বলে দিচ্ছি, আপনারা খুঁজলে পাবেন। ভোলার চর ফ্যাশন, লালমনিরহাট, নোয়াখালী, ঢাকার মিরপুর, অনেকগুলো জায়গা, যশোর জায়গা আমার কাছে আছে, আপনারা জাস্ট খুঁজেন পাবেন। নারীদেরকে পুরুষরা হামলা করছে কেন? তারা লিফলেট দিতে গিয়েছে। এটা কি ক্রাইম? একজন পুরুষ গতকাল খুব বিচ্ছিরি ভাষায় বলেছেন, আমি ওই শব্দটা বলবো না, আপনাদেরকে জাস্ট হিন্ট দিচ্ছি। তিনি বলেছেন ওই দলের ওরা প্রচারণা চালাতে আসলে এদের কাপড় খুলে রেখে দিবেন। কি কাপড় এটা সে বলেছে আপনারা জানেন।
তাহলে কি আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি নারীর রাজনৈতিক মতাদর্শ প্রমাণের জন্য বা প্রকাশ করার জন্য ফেভারেবল, অনুকূল? তাহলে এইটা তৈরি না করে আমরা নারীকে সামনে ঠেলে দিচ্ছি। ওই যে মিছিলে দেখেন না কিছু শোপিস সামনে থাকে, এরকম আমরা সামনে ঠেলে দিচ্ছি কেন? গোলাগুলি হবে না এই জন্য, আর হলেও নারীর গায়ে লাগবে এই জন্য। আপনারা শুধু দেখেন যে হাদির আন্দোলনের সহযোগী জুমার সাথে কি আচরণ করা হয়েছে, তার সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখেন। আমার মাঝে মধ্যে এই মেয়েটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে যে ও কোত্থেকে এত সাহস পায়। তাকে নিয়ে শুধু যে পরিমাণ ভিডিও বানানো হয়েছে, এই সবগুলো জায়গা ঠিক না করে আমরা শুধু ওই যে পাশ্চাত্য আমাদেরকে শিখিয়েছে যে নারীর রাজনৈতিক স্বাধীনতা আছে কিনা সেটা মাপার একটাই প্যারামিটার, তাকে প্রার্থী দিতে হবে। নারীর যে রাজনৈতিক মতামত থাকতে পারে সেটাকে প্রকাশ করার জায়গাই নাই। আপনি এখানে সেকেন্ডারি লেভেল টারশিয়ারি লেভেলের স্বাধীনতা কিংবা অধিকারকে কীভাবে খোঁজেন? আমার এই কথার মাধ্যমে আমি উসমান হাদির সেই আন্দোলনটাকে বারবার মনে করতে চাই, যেটা আমাদেরকে সাংস্কৃতিক আগ্রাসনের কথা মনে করিয়ে দিতে চায়। এবং সবার শেষে একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে বাংলাদেশে দায়িত্বের চেয়ার যতদিন ক্ষমতা এবং অর্থের উৎস হয়ে থাকবে ততদিন হাদিদের লম্বা লাইন বাড়তেই থাকবে। আমাদেরকে এ ব্যাপারে সতর্ক হতে হবে এবং এই দুইটা জায়গাকে আলাদা করে ফেলতে হবে। দায়িত্বের চেয়ার কখনো ক্ষমতার উৎস নয়। দায়িত্বের চেয়ারে যারা যাবেন তারা সেবক, এবং এই সেবক এমন হবেন হজরত উমরের মতন, যারা রাতে ঘুমাতে পারবেন না তাদের মনে হবে কি যে আমার অধীনস্থ এলাকায় একটি কুকুরও যদি পানি না খেয়ে মারা যায় এটার জন্য আল্লাহ আমাকে ধরবেন। কিন্তু এটা হচ্ছে না। আমরা দায়িত্বে যাই কেন? কারণ এইখানে গেলে অনেক টাকা পাওয়া যায়, আমি আমার আশেপাশে অনেক মানুষকে পুষতে পারবো। সুতরাং আমার চারপাশে অনেক মানুষ জমা হয় যারা নিজেরাও ক্ষমতার জন্য লালায়িত। এই সংস্কৃতিকে বদলাতে না পারলে আমাদের সামনে শহীদদের লম্বা লাইন হবে। আমরা এরকম অনেক বড় বড় কথা বলবো। হ্যাঁ, আমাদেরকে এরকম একটু একটু প্রোগ্রাম করতে দিবে, কেন? দেখানোর জন্য যে এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আসলে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা নাই। আমরা যেন এগুলোতে না ভুলে যাই, আমরা যেন শহীদ শরীফ ওসমান হাদির আন্দোলনটাকে মনে রাখি এবং এটাকে বুকে ধারণ করি।